নমস্কার সকল শ্রোতা বন্ধুদের, আমি অয়ন। বাংলা সাহিত্যের বিশেষ কিছু গল্প নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ নিবেদন। আজ আমরা আপনাদের সামনে পরিবেশন করব আনন্দ বাগচির লেখা গল্প রঙ্গভূমিকা। তাহলে শুরু করা যাক। গল্পটি আমার লেখা নয়, তবে আমার সংগ্রহ। একজন প্রখ্যাত রঙ্গমঞ্চ অভিনেতার ডায়েরিতে গল্পটি পাওয়া গিয়েছিল। 19 শতকের লোক তিনি। 20 শতকের গোড়ার দিকে তার নাম করলে শুধু কলকাতা শহরের কেন, গোটা বাংলাদেশের লোকই চিনতে পারত। তার আকস্মিক মৃত্যুর জন্য নয়, তার অভিনয় নৈপুণ্য, ব্যক্তিত্ব এবং অনন্য সাধারণ চেহারার জন্যই তিনি বাংলাদেশের প্রিয় অভিনেতা ছিলেন। ডায়েরিটার খোঁজ বহুকাল পরে পাওয়া গেল, না হলে তার তৎকালীন রহস্যময় মৃত্যুর ওপারে যে যবনিকাপাত হয়েছিল, সংবাদপত্রগুলিতে যে উদ্ভ্রান্ত আলোচনা এবং অনুমান প্রকাশিত হয়েছিল, তারপর কিঞ্চিত আলোকপাত হতো বলে আমার বিশ্বাস। ডায়েরিতে দিন প্রতিদিনের ঘটনাপঞ্জি এবং মনোভাব লিখিত হয়েছিল। খুব প্রকৃতিস্থ হাতে লেখা নয়। মদ্যপানের ফলেই হোক অথবা সেই সময় তার মানসিক অবস্থা খুব বিচলিত ছিল বলেই হোক, তার জবানবন্দি একটু বিশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ হয়েছিল। আমার সাধ্যমতো আমি তার অসংলগ্ন দিন বিবরণীকে একত্রিত করে একটা গল্পের আকৃতি দিয়েছি এবং ভাষার কিছুটা সংমার্জনা করেছি। বেদনাদায়ক অতীতের পুনরুদ্ঘাটন সুখকর নয়। তাছাড়া সেই অভিনেতার আত্মীয়বর্গের কেউ কেউ এখনো জীবিত আছেন, এমন খবরও পেয়েছি। সে কারণে তার নাম ও সংশ্লিষ্ট রঙ্গালয়ের নাম গোপন রাখতে বাধ্য হলাম। গল্পটি সেই অভিনেতার কণ্ঠস্বরেই আপনারা পড়বেন বা শুনবেন। গল্পের আমি এবং এই ভূমিকার আমি এক লোক নই। এই থিয়েটার হলের নাম যতুগৃহ কে রেখেছিল জানি না, তবে তার রসবোধ ছিল। বার কয়েক টিম টিম করে নিস্তেজ প্রদীপের মতো যতুগৃহ একদিন একেবারে নিভে গেছিল। তারপরে অভিনয় আর শুরু হয়নি। অনেক আকাঙ্ক্ষা এবং সম্ভাবনা নিয়েই একদিন এই বিরাট চৌহদ্দি বেষ্টিত নাট্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ বাংলাদেশে তখন পেশাদার অভিনয়ের জোয়ার এসেছিল। নামকরা অভিনেতা অভিনেত্রী লিয়ে যতুগৃহের উদ্বোধন করা হয় এবং যখন উদ্বোধন হয় তখন আমি সদ্য গোপ কামানো কিশোর ছোটখাটো টুকরো পাঠ পেয়ে এখানে সেখানে কৃতার্থ হয়ে বেড়াচ্ছি মাত্র। তখনই যতুগৃহ জমজমাট। সারা শহরে টনক নড়িয়ে সেখানে অভিনয় হয়। প্রতি অভিনয়ের রাত্রে শহরের গণ্যমান্য অতিথি অভ্যাগতরা উপস্থিত থাকেন। জুড়ি গাড়িতে নাট্যালয়ের উদ্যান এবং সম্মুখবর্তী রাজপথ ভরে যায়। সম্ভ্রান্ত বনেদি পরিবারের মহিলারা অলংকার বেশবিন্যাসের ঝিলিক তুলে এই অঞ্চল মুখর করে তোলেন। পরদিন শহরের দৈনিক কাগজগুলিতে অভিনয় প্রসঙ্গে বেশ বড় বড় হেডলাইন পড়া যায়। আমার মতো ফালতু অভিনেতারা তো বটেই, অনেক প্রতিষ্ঠিত নায়ক নায়িকাও লোভী চিত্তে যতুগৃহ কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকতেন কবে তাদের ডাক পড়বে। কিন্তু ভাগ্য কখন কাকে নিয়ে কি খেলা করে সেটা বলা যায় না। যতুগৃহ নামটি একদিন ব্যঙ্গ অর্থে ফলে গেল। সত্যি সত্যি আগুন লেগে যতুগৃহ রঙ্গমঞ্চ প্রায় ভস্মীভূত হয়ে গেল। যতুগৃহের পতন হলো। অগ্নিকাণ্ডটি মারাত্মক হয়েছিল তাই নয়, একটু রহস্যেরও গন্ধ ছিল। শোনা যায় লেডিস গ্রিন রুমের দিক থেকেই আগুন ছড়িয়েছিল। অবশ্য সচরাচর আগুন জিনিসটি ওই ঈশান কোণ থেকেই এসে থাকে। এরপর বার দুই হাত বদল হয়ে পুনরায় অভিনয় পর্ব আরম্ভ হয়েছিল, কিন্তু আর জমে ওঠেনি। নায়িকার অপমৃত্যুর কথা কি করে যেন নানাবিধ কিংভূত কিমাকার কাহিনীর সঙ্গে জড়িয়ে দর্শক মহলে অনেক ভাবান্তর এনে দিয়েছিল। যতুগৃহ নামটি এবং তার উত্থান পতনের এই রোমাঞ্চকর ইতিহাসটি আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। তাই দীর্ঘ 25 বছর পরে যখন কলকাতার পাঁচিলে পাঁচিলে আমি অন্যতম সচিত্র পুরুষ হিসেবে বিরাজ করছি, যখন যে কোনো রঙ্গালয় আমাকে নটপ্রধান হিসেবে পাইলে কৃতার্থ হয়ে যায়,
তখন আমার মাথায় পুরাতনের ভূত চাপল। এই পুরো অট্টালিকাটির সংস্কার করে আমি নিজে একটি নাট্য সম্প্রদায় পরিচালনার প্রয়োজন অনুভব করলাম। ভাগ্যগুণে এখন আমার কেবল প্রভূত যশ নয়, প্রভূত অর্থ। যে কিশোরটি একদিন ছোট খাটো ভালো মন্দ যে কোনো একটি টুকরো পার্টের জন্য পরিচালকের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে বেরিয়েছে, তাকে আমি কিছুতেই ভুলতে পারিনি। অভিনয়ার্থী সেই যুবকের আত্মাভিমান আমাকে এই যশের শিখরে পর্যন্ত তাড়া করে এসেছে। তাই মনস্থির করে আমি এবং আমার বন্ধু হরিকিশোর যৌথভাবে যৌতুকগৃহ লিজ নিলাম, প্রায় নামমাত্র মূল্যে দীর্ঘমেয়াদী লিজ। পরিচিতরা ব্যাপারখানা শুনে হাহা করে উঠলেন এবং এই অদ্ভুত ইচ্ছা থেকে বিরত হতে অনেক অনুরোধ করলেন। কেউ কেউ ভুতুরে বাড়ি পর্যন্ত বলতে ইতস্তত করলেন না। কোনো কোনো ভাগ্যবাদীর মতে ওটি অভিশপ্ত পীঠস্থান, ওখানে বারবার 3 বার ভাগ্যের পরীক্ষা এবং বিসর্জন দুই হয়ে গেছে। আবার কেন? নিজের সিদ্ধান্তে অটল থেকে সংক্ষেপে বললাম, অঙ্কশাস্ত্রে 3 পর্যন্তই কি সংখ্যার দৌড়? সেখানে তো 4, 5 সবই আছে। আর ভূতবাদীদের স্মিত হেসে বললাম, জানেন তো, একেই বলে সুখে থাকতে ভূতে কিলোনো, বুঝেছেন? তারা কি বুঝেছিলেন জানি না, তবে আমি আজ হাড়ে হাড়ে বুঝেছি। যৌতুকগৃহের দোতলায় কমন রিহার্সাল রুমে আমাদের নব আয়োজিত নাটকের মহড়া চলছে। প্রম্পটার বারুজ্যে হাঁপাতে হাঁপাতে ভগ্ন দূতের মতো প্রবেশ করলো, বলল, বনানীবালা ওদের দলে যোগ দিয়েছে স্মার্ট। সকলের চক্ষু স্থির হয়ে গেল। বনানীবালা ছিল আমাদের বর্তমান নাটকের নায়িকা। মাত্র 5 রজনী সে যৌতুকগৃহে অভিনয় করেছে, কিন্তু এই 5 দিনের অভিনয়ে সে খবরের কাগজওয়ালাদের পঞ্চমুখ প্রশংসা পেয়েছে। আমি প্রতিভা চিনি, আমার সম্প্রদায়ের নামকরণও করেছি নবনাট্য প্রতিভা। জানতাম রূপের জন্য নয়, অধিকাংশ ক্ষেত্রে যেমন হয় আর কি, ওই বনানীবালা অল্পকালের মধ্যেই রঙ্গমঞ্চের তারকা হয়ে উঠবে। তার মধ্যে শুধু পার্টস নেই, প্রতিভাও আছে। কয়েকদিন অসুস্থতার অজুহাতে রিহার্সালে আসছিল না। আজ বারুজ্যে বনানীবালা রহস্য পরিষ্কার করে দিল। বারুজ্যে প্রম্পটার হলেও কাজে আমার ডান হাত, সে আমার ইনফর্মারও বটে। 30 বছর এই দুটি কাজেই সে চুল পাকিয়েছে। অভিনেতার অভাব বাংলাদেশে নেই, কোনোদিনই ছিল না, কিন্তু অভিনেত্রী, কিঞ্চিত শিক্ষিত ভদ্র ঘরের অভিনেত্রী এখনো বাংলাদেশে দুষ্প্রাপ্য। অন্নের অভাব, বস্ত্রের অভাব এবং কোনো দুর্ঘটনা না ঘটলে বাংলাদেশের মেয়েরা কিছুতেই ঘরের বাইরে বের হয় না। বারুজ্যে কলকাতা শহরের বড় বড় অভাবগ্রস্ত মেয়েদের নারী নক্ষত্রের খবর রাখে। বয়স তার 60-এর কোলে, কিন্তু এখনো সে অকৃতদার কেন কিঞ্চিত অনুমান করা যায়। সে যাই হোক, বারুজ্যকে আমি অত্যন্ত স্নেহ করি। দ্বিগুণ বেতনে তাকে আমি আমাদের থিয়েটারে নিযুক্ত করেছি। বনানীবালার খবরে সত্যই দমে গেলাম। যদিও নায়িকার স্থান পূরণের মতো অভিনেত্রী আমাদের হাতে ছিল, তবু এটি প্রেস্টিজের ব্যাপার, কুলবধূর কুলোত্যাগের মতোই। পঞ্চম রজনীতেই চরিত্র পতন হলে পরিচালকের মুখ থাকে না। আমার এবং আমার শিষ্যদের অভিনয়ের গুণে ক্ষতিপূরণ এক প্রকার হয়ে যাবে, কিন্তু বনানীবালার বদলে অন্য কোনো বালার প্রকাশ্য অভিনয় দুর্মুখদের ঠেকাবো কি করে? তাছাড়া গোলা দর্শক যারা শুধুমাত্র নায়িকা দেখতেই আসে, অভিনয়ে কিছু যায় আসে না, তাদের চোখ ভরাবো কি দিয়ে? স্ত্রী আশ্চরিত্রম, এই আশ্চর্য ব্যাপারটা কিছুতেই বুঝতে পারি না। যেখানে তারা যত সুখ শান্তি সমীহ পায়, সেখানেই তাদের মন টেকে না। বনানীবালা নবনাট্য প্রতিভার কাছে যে ব্যবহার ও সুখ সুবিধা পেয়েছিল, আমি দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় হলপ করে বলতে পারি তার সিকিভাগও অন্য কোথাও পাবে না। আকস্মিক লোভে সে তার যোগ্য স্থান হতে ভ্রষ্ট হলো। ভবিষ্যতে অনেক অমর্যাদা এবং অর্থকষ্ট তার বরাতে আছে। বারুজ্যে উত্তেজিত গলায় বলল, নিশ্চয়ই কেউ ফুসলেছে স্মার্ট, মেয়েটি কিন্তু তেমন ছিল না।
পচে মরতে হবে এরপরে। আমি বললাম, তুমি চুপ করো ভারত, যে শুধু খেলা দেখে যাও। নাট্যশালা খুলেছ আর নাটক দেখবে না, সেটা কি কখনো হয়? কয়েকদিন যেতে না যেতেই বুঝলাম আমার একটি রীতিমতো শত্রুর দল আছে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীর চেয়ে আর বেশি শত্রু কে? তারাই চক্রান্ত করে যতগৃহ অচল করে দেবার তাল করছে। আমার নায়িকাদের ফুসলিয়ে বারজ্যের মুখরোচক কথাটিই ব্যবহার করলাম, বা ভয় দেখিয়ে এ দল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। হরিকিশোর অনেক টাকা ইনভেস্ট করেছিল। সে দুঃখ করে বলল, তরুণী আর তরল পদার্থ এক জিনিস ভাই, ঢালু জায়গায় দাঁড়ায় না। এ বড় ঢালু জায়গা। গম্ভীর হয়ে গেলাম। কাগজে পর্যন্ত এই নিয়ে এক কিস্তি হয়ে গেছে। আমাদের চরিত্র নিয়ে, অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার অপপ্রচার শুরু হবে বুঝতে পারলাম। বুঝতে পেরে আরো শক্ত হয়ে গেলাম, জিদ চেপে গেল। স্থির করলাম, যদি কোনোদিন যৌতুকগৃহ তুলে দিতে হয় তাহলে অভিনয় পর্বও চুকিয়ে দেব। জীবনে আর কখনো স্টেজে নামবো না। কঠোর হাতে স্টেজের লাগাম ধরলাম। রিহার্সালে আগাগোড়া উপস্থিত থাকি, নতুন নতুন যুবক যুবতীদের আধুনিক অভিনয় শৈলী শিক্ষা দিই। রীতিমতো ক্লাস শুরু হয়ে গেল, সেই সঙ্গে অনুশাসনও বিস্তর। একদিন কানে আসলো, অভিনেতাদের মধ্যে একজন কাউকে যেন বলছে, এমন করকাটা সন্ধ্যা আর সহ্য হয় না মায়েরি। গলাটা জিভটা কাঠ হয়ে থাকে। অপরজন উত্তরে বলল, আচ্ছা তা করেছেন যে মশাই, তো তো বাকি তৈরি হচ্ছে, তাহলে এরকম করে তো সন্ধ্যাবেলাগুলো কাটবে, তাই না? গা থেকে মাথা অবধি চলে গেল। মাতাল দুটোকে পরের দিনই স্নেহে ডেকে দূর করে দিলাম, এবং এরই ফলস্বরূপ কিনা জানি না, যৌতুকগৃহে ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমারও তাক লেগে গেল। বেশ একটু হকচকিয়ে গেলাম। আমার বিগতা নায়িকাদের কেউ কেউ অবশ্য পূর্বেই অভিযোগ করেছিলেন এই বলে যে তাদের যৌতুকগৃহ ত্যাগের পিছনে লাভ কিংবা লোভের ব্যাপার কিছু নেই, আছে ভৌতিক উপদ্রব। তারা ভূতের ভয়ে ইস্তফা দিয়েছিলেন। একজন রীতিমতো অত্যাচারের চিহ্নও দেখিয়েছিল। তার মুখে হাতে ফোসকার চিহ্ন আমি নিজের চোখে দেখে এসেছি। মিথ্যা রটনা এবং বাতুলের প্রলাপ ছাড়া আর কিছু সেদিন ভাবিনি, কারণ নায়িকা ছাড়া দ্বিতীয় কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে কোনো অভিযোগ এতদিন শুনিনি। নিজেও কত রাত্রে বাড়ি ফিরেছি, পোড়া চোখে একটা কঙ্কাল কি স্কন্দ কাটাও কখনো পড়েনি। কিন্তু এইবার ভূতের হোক কি অদ্ভুতের হোক, প্রত্যক্ষ সংগ্রাম শুরু হয়ে গেল। চাকর, দারোয়ান এবং আর্টিস্টদের কাছ থেকে প্রতিদিন নিত্য নতুন সংবাদ শুনতে পেলাম। সেদিন রাত্রেও রিহার্সাল চলছিল। শীতের রাত, হিন্দুস্তানি দারোয়ানেরা নাট্যশালার মাঠে বসে বেশ একটুখানি ফায়ার প্লেস তৈরি করে খোশ গল্প করছে। সেই গুঞ্জন মধ্যে মধ্যে আমাদের কথাবার্তা থামলে কানে আসে। দোতলায় উত্তর দিকে যে ঘরখানিতে আমরা অভিনয় মক্স করিতে বসি, সেদিকটা স্বভাবতই নির্জন, কারণ জানলার নিচ থেকেই বাগান শুরু হয়েছে। কাছে কিনারে বাড়ি নেই। একটি যমজ অসত্য বট জড়াজড়ি করে অনেকটা উঁচুতে উঠে কয়েক মণ অন্ধকার তার রূপসী মাথায় ধরে দাঁড়িয়ে আছে। কি এক অজ্ঞাত কারণে রিহার্সাল থেমে গেল। সকলে বিস্ফারিত চোখে পরস্পরের দিকে তাকালো। ঘরের জমাট বাঁধা বাতাসে সকলেই কি যেন খুঁজে বেড়াতে লাগলো। ললিতা, বর্তমান নায়িকা, ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়ে বললেন, পেলেন? আমি জিজ্ঞাসা করলাম, কি বলো তো? অন্যান্যরা বাতাসে শ্বাস টানার শব্দ করে চাপা গলায় বলল, কেন, সেই গন্ধটা স্যার। একটা চিমসে পোড়া গন্ধ আমারও নাকে এসে লাগলো। মনে হলো খুব কাছে, হয়তো পাশের ঘর থেকেই আসছে। কিছুদিন যাবৎ এই গন্ধটার কথা শুনে এসছি, কিন্তু নিজে কখনো পাইনি। রাত্রিবেলা ছাড়া নাকি পাওয়া যায় না, এবং তা অল্প কিছুক্ষণের জন্যই, হয়তো মিনিট 5 বা 7।
সচরাচর রাত্রে রিহার্সাল হয় না, আর অভিনয়ের রাত্রে আমি ওই সময়টা এখানে বলা প্রয়োজন একটি নির্দিষ্ট সময় গন্ধটা কোথা থেকে আসে। আমি স্টেজেই থাকি, তাই কোনোদিনও পাইনি। একটা পুরো গন্ধ পাচ্ছি বটে। আমি ভিতরের উত্তেজিত ভাব দমন করে বললাম, ওই বোধহয় রামসিং রায় ধুনি জ্বালিয়েছে, সেখান থেকে কোনো। সে তো ওই দক্ষিণ দিকে, অনেক দূরে। তাছাড়া এ কেমন পোড়া মাংসের গন্ধ বলে মনে হচ্ছে না, কিংবা চুল। তাছাড়া আজই প্রথম নয়, মনে হচ্ছে খুব কাছ থেকে আসছে। আমি জানি কোত্থেকে আসছে। এতক্ষণ তাদের কথা শুনছিলাম, সব শেষে ললিতার কথায় চমকে বললাম, তুমি জানো কোথা থেকে আসছে? ইতস্তত করে ললিতা বলল, আগে জানি, লেডিস গ্রিন রুম থেকে আসছে। সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। বিদ্যুৎ চমকের মতো যতগৃহের পুরনো ইতিহাস আমার চোখে খেলে গেল। তারপর ব্যাপারখানা চাক্ষুষ অনুসন্ধানের জন্য সদল বলে একতলায় লেডিস গ্রিন রুমে এসে উপস্থিত হলাম। গ্রিন রুমের দরজা খুলে কোনো রকম অগ্নিচিহ্ন নজরে পড়ল না। বড় বড় আয়না এবং ড্রেসিং টেবিল, ব্র্যাকেট, ড্রয়ার, কিছু পোশাক পরিচ্ছদ, আরো টুকিটাকি নানাবিধ জিনিস আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। কোথাও এক বিন্দু আগুন কি ধোয়ার চিহ্ন তো নেই। একটা পোড়া দেশলাই কাঠি কি সিগারেটের টুকরোও চোখে পড়ল না। অথচ পোড়া গন্ধটার উৎস যে গ্রিন রুমের মধ্যেই, সে বিষয়ে কারো আর সন্দেহ রইল না। সব মিলিয়ে ব্যাপারটা আধা ভৌতিক ধাঁধার মতো মনে হলো। মানুষের চোখের সীমানা যেখানে শেষ হয়ে যায়, মানুষের বুদ্ধি যেখানে বৃথায় ঘুরপাক খেয়ে বেড়ায়, সেখানে হয়তো অতি লৌকিক কোনো সত্য লুকিয়ে থাকলেও থাকতে পারে। আমি অবিশ্বাস করব কি করে? অবিশ্বাস করিও নি। ভূত মানি আর নাই মানি, প্রেত তত্ত্বে বিশ্বাসী হই বা না হই, কিছুই যায় আসে না। কিন্তু ঘটনায় বলি আর দুর্ঘটনায় বলি, তাকে অস্বীকার করি কি করে? একটু সময় অন্যমনস্ক ছিলাম, আর ঠিক সেই সময় ললিতা চিৎকার করে উঠল, আগুন আগুন! ভয়ার্ত চিৎকার যতখানি অন্ধ এবং দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়, সেই রকম চিৎকার। ঘরের সকলেই এক মুহূর্তে আড়ষ্ট হয়ে গেল। ড্রেসিং টেবিলের তলায় যেখানে সিলিং এর আলো পৌঁছায়নি, সেইখানে ললিতার ভীতচকিত দৃষ্টি অনুসরণ করে দেখতে পেলাম 2 বিন্দু হলুদ আগুন জ্বলছে। প্রথমটা ঘাবড়ে গেছিলাম, কিন্তু স্বাভাবিক বুদ্ধি ফিরে আসতে অট্ট হাসি হেসে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে তাড়া দিলাম। সঙ্গে সঙ্গে সকলকে চমকে দিয়ে একটি মিশকালো মস্ত বড় বিড়াল লাফ দিয়ে বের হয়ে গেল। বিড়ালটির সঙ্গে সঙ্গে পোড়া গন্ধটিও কি এক আশ্চর্য উপায়ে ঘর থেকে মুছে গেল। কিন্তু এই ভৌতিক রহস্যের যেমন কিনারা হলো না, তেমনি উপদ্রব ঘুচিয়েও গেল না। নিত্য নতুন ঘটনা ঘটতে লাগলো। যতগৃহ সত্যি সত্যি একটি সমস্যার মতো হয়ে দাঁড়ালো। অভিনয় করতে গিয়া পকেটে হাত ডুবিয়ে কোনোদিন চমকে উঠেছি। মেয়েদের চুলের কাটা, ফিতে থেকে শুরু করে এমন অনেক দ্রব্য পেয়েছি যেটি লোক সম্মুখে বাইর করলে অভিনয় অপেক্ষা জাদুবিদ্যায় আমার হাত যশ হতো। অভিনয়ের রাত্রে নাটক যখন রীতিমতো জমে ওঠে, দর্শক যখন চেয়ারে সোজা হয়ে বসে আপন পর ভুলে যায়, অভিনয়কে অভিনয় নয় মনে হয়, তখন মঞ্চের নিভৃতে যেন দ্বিতীয় নাটক শুরু হয়ে গেল। একটা অশরীরী উপস্থিতি যে স্টেজের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, নানা প্রকার প্রতিক্রিয়া ঘটায়, সমস্ত ইন্দ্রিয়ে দিয়ে বুঝতে পারি। ফলে কখনো কখনো পাঠ ভুলিয়ে যাই। কয়েক মুহূর্তের জন্য সম্বিত থাকে না। এমন হয় সেকেন্ড উইংসের পাশ থেকে গুরুতর নাটকীয় মুহূর্তে হয়তো কেউ খিলখিল করে হেসে উঠল। এত জোরে হেসে উঠল যে আমি চমকে উঠে সম্মুখস্থ দর্শক মণ্ডলীর মুখের দিকে তাকাতে বাধ্য হই। কিন্তু তাদের মুখ দেখে ভরসা পাই, তারা সেই শব্দ শোনেনি। নিজের কানের সন্দেহ অবসানের জন্য অতঃপর সেকেন্ড উইংসের সামনে গিয়ে দাঁড়াবার জন্য মন ছটফট করে। কিন্তু
তখন আমি একটি নাটকীয় মুহূর্তে দাঁড়িয়ে আছি। অনেক বিপর্যয়ের পরে কাহিনীর নায়িকার সঙ্গে আমার পুনর্মিলন হয়েছে। আমরা পরস্পর আলিঙ্গনবদ্ধ, একচুল নড়বার উপায় নেই। আমার একটি সংলাপ তখনও বাকি এবং অবধারিতভাবে আর 18 সেকেন্ড পরেই ক্ল্যাপ পড়বে, হাততালিতে প্রেক্ষাগৃহ ফেটে যাবে এবং সঙ্গে সঙ্গে সেই অঙ্কের জবনিকা নেমে আসবে। আবার এমনও হয় জবনিকা নেমে আস্তে আস্তে অর্ধপথে থেমে গেল, কিছুতেই আর নেমে আসে না। কোনোদিন সিনের ও পিঠে সেই কালো বিড়ালটির নখের আঁচড়ের শব্দ শুনতে পাই, কখনো বা হোয়াং করে একটি মার্জার কণ্ঠ ধ্বনি ওঠে। সব মিলিয়ে নাজেহাল হবার উপক্রম। ললিতাও পালালো, সেই একমাত্র নায়িকা যে দীর্ঘকাল টিকেছিল। তার কারণ হয়তো ভয়ের চেয়ে অভাব বড়। তার পরিবারের একমাত্র উপজীবিকা সে। ভূতের ভয়ে কিংবা উপদ্রবে তার স্টেজ ছাড়লে চলে না। প্রত্যেক দিন স্টেজে এসে সে নানাবিধ অভিযোগ করত, ভয় পাওয়ার কাহিনী শোনাতো, এমনকি কাজ ছেড়ে দেবার ইচ্ছাও জ্ঞাপন করত। কিছুই বলতাম না, বলবার বা আছেই বা কি। শুধু শুকনো মুখে যখন বাড়ি ফিরে যেত নতুন করে সাহস জোগাতাম। কিন্তু সেই ললিতাও একেবারে পালালো, ট্রেনে কাটা পড়ে মারা পড়ল, এবং তাও মালগাড়ির তলায়। এই মৃত্যুর কোনো ব্যাখ্যা নেই। এটি আত্মহত্যা হতে পারে, আবার নিছক দুর্ঘটনা বললেও আপত্তি করিবার কিছু নাই। তবে আমি জানি এই মৃত্যুর সম্ভবত তৃতীয় কোনো উৎস আছে, কারণ মৃত্যুর কয়েকদিন আগে থেকেই তার মৃত্যু ভাবনা এসে গেছিল। তার ধারণা হয়েছিল যে কারো অলক্ষ্য দুটি চক্ষু তাকে সর্বক্ষণ অনুসরণ করে ফিরছে। প্রায় হরিণের মতো এই অনুসরণ তার মৃত্যু ভিন্ন বন্ধ হবে না। ডাক্তার বলতে পারেন ইদানিং তার মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছিল কিনা। এই মৃত্যু উপলক্ষে যৌতুকগৃহ কয়েকদিন বন্ধ রইল। সকলেই বিষাদগ্রস্তের মতো চুপচাপ রইল, একমাত্র প্রম্পটার বারুজ্জে ছাড়া। আমি যখন যৌতুকগৃহ তুলে দেব কিনা মনে মনে হিসাব করছি এবং থিয়েটার বাড়ির নিভৃত ঘরখানিতে বসে কড়া লিকার গলায় ঢালছি, সে অর্থাৎ বারুজ্জে গিলে করা কোচানো কোচার প্রান্তটিকে হাতের মুঠির উপরে বুলবুলির মতো ধরে হাজির হলো। রক্তচক্ষু মেলে তাকালাম। বারুজ্জে কৃতার্থের ভঙ্গিতে ঘাড় কাত করে বলল, আছে। আছে? কি আছে? খবর আছে, জব্বর হিরোইন স্মার্ট, একবারে ভদ্র ফ্যামিলির শিক্ষিত মেয়ে স্মার্ট, যুবতী। বলে অর্থপূর্ণ চোখে তাকিয়ে হাসল। যৌতুকগৃহে আবার যুবতী? মনে মনে হাসলাম, মুখে বললাম, আমাকে অনেকদিন বারণ করে দিয়েছি বারুজ্জে, আমি যখন নেশা করব তখন আমার সামনে এসে তোমার ওই বাঁধানো দাঁতে হাসবে না। হিরোইন সত্যি জব্বর জোগাড় হয়েছে। বারুজ্জের চোখ আছে। ইন্টারভিউয়ের ফুল মার্কস পেয়ে গেল মেয়েটি। বয়স 20-22 হবে। অপূর্ব চেহারা, ফিগার দেখবার মতো, যাকে বলে ফুল ফিগার। দেখলাম, হ্যাঁ, এমন চেহারায় সাইলেন্ট অ্যাক্টিংও চলতে পারে। কোথায় দেখেছি ভাবছি। বারুজ্জে কানে কানে বলল, 25 বছর আগের চেহারা। চমকিয়ে তাকালাম। একেবারে তটিনীদের নিষ্পলক চোখে তাকিয়ে রইলাম। তাই তো, এই কারণেই চেনা চেনা লাগছিল। কিন্তু চেহারায় এমন জলজান্ত মিলও থাকে। একেবারে কন্ট্রাক্ট ফর্ম বার করলাম। 1 বছরের চুক্তি, মধ্যপথে যৌতুকগৃহ ছেড়ে যাওয়া চলবে না। কন্ট্রাক্ট ফর্ম সবিনয় প্রত্যাখ্যান করে মেয়েটি বলল, আগেই সই দিয়ে বেঁধে ফেলতে চান? আগে দেখুন আমি চলনসই কিনা। ঠোঁটের হাসিটা বড় রহস্যময়। বললাম, তাহলে কি করতে বলো? 1 নাইট ট্রায়াল দিতে চাই। সম্মতিসূচক ঘাড় নাড়তে গিয়ে একটা অদ্ভুত খেয়াল মাথায় চেপে বসলো। এমনই করেই বুঝি মানুষের মাথায় খুন চাপে। যৌতুকগৃহ একই আছে, অন্তত তেমনই মনে হবে।
25 বছর আগে যে নাটক অভিনয়ের সময় অগ্নিকাণ্ড ঘটেছিল, টটিনির অপমৃত্যু, সেই নাটককে আবার মঞ্চে টেনে তুলেছি। আজ প্রথম রজনী এবং নবনাট্য প্রতিভার ভাগ্য পরীক্ষার শেষ রজনী। দর্শক মহলে চাঞ্চল্য পড়া স্বাভাবিক, কারণ দেয়ালে টটিনি দেবীর নামে পোস্টার পড়েছে। গ্রিন রুমে বসে জোর হাতে মেকআপ চলছে। সীমান্ত বয়সকে যৌবন দিয়ে মুছে দিতে হবে নবীন নায়ক সাজজি। রূপোর খনির মতো মাথাটিকে চকচকে বার্নিশ কালো করে সবে গোফের চিত্রবিদ্যা শুরু করেছি, সঙ্গে সঙ্গে চোখে পড়ল আগুন। চিৎকার করে আয়না থেকে মুখ ফিরতেই দেখি লাল বেনারসি পরা হিরোইন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। মুখে তির্যক হাসিটি মনে হলো 22 বছরের ধারালো একখানি শাঁখের করাত ক্ষুদিত হাসিতে ঝকমক করছে। বুঝলাম প্রেমের চেয়েও নির্মম নিষ্ঠুর কিছু আছে। বোতলে কর্ক স্ক্রু বসালাম। থার্মোমিটারের মতো দৃশ্য অঙ্গে ভাগ করা নাটকে ক্রমে ক্রমে টেম্পো উঠছে। একেই বলে অভিনয়। রাত জটকের মতো হিরো এবং হিরোইন ম্যাচ করেছে, আর তারই ফলে দৃশ্য থেকে দৃশ্যান্তের কাহিনী আবহ চড়ছে। ধীর লয় থেকে দ্রুত লয়। গদি আটা চেয়ারের দর্শকরা ডুবে গেছে, একটুও গুঞ্জন নেই। আটো হয়ে অনর মাথাগুলি জেগে রয়েছে, একেবারে নিঃশব্দ, যেমন পিন কুশনে একগদ পিন ঠাসা রয়েছে। উন্মত্তের মতো অভিনয় করছি। পাল্লা দিয়ে টটিনি। আসল নামটি কি সেটি না হয় উচ্চই থাকলো। পার্শ্ব চরিত্রগুলি পুতুল নাচের মতো উইংসের ফাঁক দিয়ে আসছে যাচ্ছে মাত্র। আমার হুঁশ নেই, কি শুনছি কি বলছি সেদিকে খেয়াল নেই। প্রম্পটারের অস্তিত্বও ভুলে গেছি। ফুটলাইটের ওপারে অন্ধকারের সমুদ্র, সেখানে বিস্মৃতি, অমনোযোগ, দর্শকের উপস্থিতি অনুভবে পৌঁছাচ্ছে না। যখন ক্ল্যাপ পড়ছে এবং জবনিকা, তখন একবারের জন্য আমার মূর্ছা ভেঙেছে। এত ভালো অভিনয় জীবনে কি কখনো করেছি? মনে তো হয় না। মাথা ঝিমঝিম করছে, পানির মাত্রা সম্ভবত সীমা ছাড়িয়েছে। টটিনির সম্মুখে দাঁড়িয়েছি, 2 হাত কাঁধে রেখে। অধর ওষ্ঠে বিদ্যুৎ চমকের মতো হাসিটা, গভীর চোখ, মনে হয় 2 ঝিনুক নীল সমুদ্র, বিন্দুতে সিন্ধুর স্বাদ। নাটকটিকে টটিনি কবজা করে ফেলেছিল। প্রতিটি দৃশ্য অঙ্কের যোজনা যেন তার নখদর্পণে। নিজের হাতে মেকআপ নিয়েছে টটিনি, সচরাচর যা হয় না। স্টেজের নেপথ্য পথগুলি দিয়ে মসৃণভাবে যাতায়াত করছে, কোথাও এতটুকু বাঁচছে না যেন ইয়া তারই ঘর, তার 1000 বছরের চেনা। অভিনয়ের মধ্যেও আমি একবার ব্যক্তিগত আকর্ষণে তাকে স্পর্শ করতে গেছি, আলিঙ্গনের মধ্যে আনতে গেছি, কিন্তু আমার কৌশল টটিনি ধরে ফেলে প্রায় বাতাসের মতো পাশ কাটিয়ে যাচ্ছিল। ঠিক দাবার বরের মতো পাশাপাশি 2টি ছক্কার রাস্তা, যেন খেলোয়াড়ি চাতুর্যে, যেখানে ধরাছোঁয়ার বাইরে থাকা যায়। আমার নেশা ধরে গেছিল, কিন্তু টটিনিরও কি? তার চোখে চোখ রেখে তেমনই মনে হচ্ছিল। তার দৃষ্টিতে মায়া, হাসিতে মায়া, ভাষা ভঙ্গিতেও মায়া। মঞ্চে আলেয়ার মতো সে নেচে বেড়াচ্ছে। একজনকেই পথ ভুলানো যেন তার উদ্দেশ্য। প্রায় শেষ অঙ্কের কাছাকাছি একটি সিচুয়েশন আছে, আমি শুধু তারই অপেক্ষায় অভিনয় করে যাচ্ছি। সেই নাটকীয় মুহূর্তে টটিনির নিস্তার নেই, তাকে আমার নিকট আত্মসমর্পণ করতেই হবে। হলেও টটিনি ধরা পড়ল। ভিতরে ভিতরে সে কত নার্ভাস হয়ে পড়েছে বুঝতে পারলাম। তার সর্বাঙ্গ কাঁপছে, হাতের আঙুলগুলি বরফের মতো ঠান্ডা। বুঝলাম শুধু শীতের জন্য এই শীতলতা নয়, উত্তেজনার জন্যও। জবনিকা নেমে আসছে, করতালিতে কানের পর্দা ফাটবার উপক্রম। অভিনয় শেষে গ্রিন রুমে গিয়ে 2 হাতে মেকআপ তুলছি। পাশে ডায়েরি খোলা এবং আরও একটি জিনিস খোলা, একটি চ্যাপ্টা বোতলের ছিপি। নিচে ড্রাইভার গাড়ি এনেছে হয়তো এতক্ষণ। টটিনি প্রস্তুত হয়ে দেখা দেবে অথবা গাড়িতে গিয়ে অপেক্ষা করবে। বাইরে দর্শক দল প্রবল কোলাহলে আমাদের খুঁজছে। কেউ অটোগ্রাফ শিকারী, কেউ শ্রদ্ধা নিবেদনের জন্য সাক্ষাৎ প্রার্থী। গ্রিন রুমের দরজায় এটে একরকম পালিয়ে আছি। ঠিক এই মুহূর্তে বাইরে যাওয়া সম্ভব নয়। এমন সময় দরজায় বারবার অধৈর্য করাঘাত হলো। খুলতেই দরজার পিঠে আমার চাকরকে দেখলাম, তার পিছনে বিবর্ণমূত্রী আর একটি লোক। কি চাই জিজ্ঞাসা করলাম।
লোকটি বিনীতভাবে জানালো তার আসতে অনেক বিলম্ব হয়ে গেছে এবং আসবার পরও কেউ তাকে ভিতরে ঢুকতে দেয়নি। কথা কয়েকটি বলে একখানি খাম আমার হাতে তুলে দিল, বলল, এবার আমি যেতে পারি? আমাকে আবার। বললাম আচ্ছা। দরজা বন্ধ করে খাম খুললাম। ভিতরে 2 লাইনের চিঠি টেলিগ্রাফের ভঙ্গিতে। আতঙ্কে আমার চোখ ঠিকরে আসতে চাইল। এত বড় অসম্ভব কথা কি করে সম্ভব? টটিনির বাড়ি থেকে চিঠি এসছে। সে আজ সন্ধ্যায় ধনুষ্টঙ্কার হয়ে মারা গেছে। ডায়েরির লেখা এই পর্যন্ত। এরপরে আর কিছু লেখা নেই, শুধু কয়েকটা বোবাকালির আঁচড়। অন্ধের মতো কেউ যেন সাদা দেওয়ালে হাতড়িয়ে বেরিয়েছে, কিন্তু কিছুই ধরতে পারেনি। মনে হয় যেন জ্ঞান লোপ হবার আগের মুহূর্তে ডায়েরির লেখক আমাদের কাছে কিছু সংবাদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সংকেত শেষ পর্যন্ত এপারে এসে পৌঁছয়নি। পাঠাতে কয়েকটি মেরুদণ্ডহীন অন্ধরেখা জড়িয়ে গেছে পরস্পরের মধ্যে। সেই সময়কার সংবাদ পৃষ্ঠের পৃষ্ঠা থেকে পরবর্তী ঘটনা জানা যায়। পরদিন ডায়াসের তলা থেকে ভদ্রলোকের প্রাণহীন দেহটা পাওয়া গেছিল। সর্বাঙ্গে ফোস্কার দাগ, 2 চোখ আতঙ্কে ঠিকরে বেরিয়েছে। মৃতদেহ সহজেই শনাক্ত হয়েছে, কিন্তু সেই মৃত্যুকে কেউ শনাক্ত করতে পারেনি। যতগৃহ এখনো এই কলকাতা শহরের বুকেই রয়েছে, তবে অন্য নামে, অন্য চেহারায়। অলিখিত ইতিহাস একদিন মানুষ ভুলে যায়। শুনছিলেন রঙ্গভূমিকা, রচনা আনন্দ বাগচি, গল্প পাঠে এবং রঙ্গমঞ্চ অভিনেতার ভূমিকায় আমি অয়ন, ললিতার ভূমিকায় বর্ণিতা, তটিনী দেবীর ভূমিকায় মৌসুমী, জনৈক লোকের ভূমিকায় রাজাদিত্য, প্রথম অভিনেতার ভূমিকায় অঙ্কিত, দ্বিতীয় অভিনেতার ভূমিকায় রাজাদিত্য, প্রম্পটারের ভূমিকায় দীপঙ্কর, হরিকিশোরের ভূমিকায় উজ্জ্বল, শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে অয়ন। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।